জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের পরীক্ষা তোমাদের আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দেখো, অনার্স নন মেজর রসায়ন যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড থেকে। হ্যান্ড থেকে তোমাদের এই হচ্ছে কোর্সটা করা হচ্ছে। তো অলরেডি আমাদের 3টা অধ্যায় শেষ হয়েছে। তো 3টা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় যেটা, এই চতুর্থ অধ্যায়ে হচ্ছে আজকে ক্লাস করব, এবং তৃতীয় অধ্যায়ের যেটা বলি, দেখো যেই কয়েকটা ক্লাস হয়েছে এর আগে, সেই কয়েকটা ক্লাস কিন্তু হচ্ছে লিঙ্ক দেওয়া আছে এখানে। হ্যাঁ, ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র এইগুলা স্ক্যান করেই তোমরা হচ্ছে ক্লাস করতে পারবে। এবং হচ্ছে হ্যান্ড নোটটা তোমরা হচ্ছে অর্ডার করতে পারবে। অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই তোমরা হ্যান্ড নোট সম্পর্কিত অর্ডার করতে পারবে। সেটার হ্যান্ড নোটের একটা বিশেষত্ব হচ্ছে এখানে যেই কয়েকটা ক্লাস হয়েছে সেই কয়েকটা ক্লাস এখানে সুন্দর করে জাস্ট হচ্ছে স্ক্যান করলেই ক্লাসে একদম সরাসরি ক্লাসের ভিডিওতে চলে যাবে। আর এখানে খুব শর্ট করে করার কারণে কিছু হাতে লিখে দেওয়া আছে। তো এই লেখাগুলো আসলে খুব কষ্ট, মানে পিসিতে লিখতে গেলে। তো ওই কারণে আসলে শর্ট টাইমের মধ্যে করার কারণে এইভাবে লিখে দেওয়া হয়েছে, আর কোনো আসলে সমস্যা নাই। তাছাড়া এইগুলো হচ্ছে ক্লাস লিঙ্ক। হ্যাঁ, তারপরেও যদি আসলে সবগুলো একদম ঠিক করা হয়নি, তারপর আস্তে আস্তে ঠিক করা হবে। এর পরবর্তী এডিশনে আরো একদম ভালো তোমরা জানতে পাবে। তো এই বিষয়গুলো ক্লাস অলরেডি হয়েছে, সেই ক্লাসগুলোর লিঙ্ক হচ্ছে এখানে পাবে। আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় শেষ করেছি, আজকে হচ্ছে চতুর্থ অধ্যায় যাব। তো চতুর্থ অধ্যায় কি বলছে দেখো, চতুর্থ অধ্যায় যেটা আছে, চতুর্থ অধ্যায় আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ে যাব। এই তৃতীয় অধ্যায়ে যদি একটা কথা বলি, যে কোথায় জানি লেখা আছে, আচ্ছা হোক সেটা পরে। তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে আজকে হচ্ছে রুটিনে ছিল ক বিভাগ শেষ করব, এবং তারপরে খ বিভাগ যেটা আছে সেটাই কাজ করব আজকে রুটিনের। হ্যাঁ, তো এখানে ক বিভাগ কি আছে দেখো। ক বিভাগের 1 নাম্বার প্রশ্ন, মানে একটা তোমাদের সিওরিটি আমি দিব যে এখান থেকে যদি তোমরা পড়ো, মানে একদম A to Z, মানে নোটটা যদি একদম মুখস্থ তোমার থাকে, তোমার পাস কেউ আটকাতে পারবে না। এটা 100% সিওরিটি, কোথাও লিখে নিতে পারো। যে তুমি যদি সবকিছু মানে মন থেকে বলতে হবে এটা। হ্যাঁ, যে আমি হচ্ছে কোনো 2 নাম্বারিগিরি করিনি, ঠিক আছে, যে মানে আমি নিজেকে কোনো ধোকা দেইনি বা ফাঁকিবাজি করি নাই, এটা তুমি নিজ থেকে বলতে হবে। তাহলে না তোমার পড়া হবে। আর তুমি এমনি টাইরে নাইরে করে পড়লে হবে না, একদম মন থেকে পড়তে হবে, যে হ্যাঁ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। তাহলে না একদম এটা কনফার্ম ভালো রেজাল্ট হবে, শুধু পাস না, ভালো রেজাল্ট হবে। তো সেক্ষেত্রে আসি 1 নাম্বার যেটা আছে পোলারায়ন। তো পোলারায়ন হচ্ছে কি, দেখো যখন একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন খুব কাছাকাছি আসে, এই বিষয়টা অনেক আগের। যে যখন একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন খুব কাছাকাছি আসে, তখন ক্যাটায়নের কার্যকর ধনাত্মক আধান কি? এই ক্যাটায়নের ধনাত্মক, প্রশ্ন সবাই শেষে করবে। এই ক্যাটায়নের ধনাত্মক আধান অ্যানায়নের ইলেকট্রন মেঘকে, অ্যানায়নের যে ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ, দেখো এখানে একটা বানান ভুল মনে হয়। তো এখানে ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয়। কি হয়? আংশিক স্থানান্তরিত হয়। ফলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের এই স্থানান্তর কি পোলারায়ন বলে। আমি আবার বলবো, দেখো কি প্রথমে হয় পোলারায়নের ক্ষেত্রে, কি হয়, এরকম একটা এই বড় প্রশ্ন আছে এই পোলারায়ন সম্পর্কিত। তো সেক্ষেত্রে যদি তুমি এই প্রশ্নটা মুখস্থ করে যাও, তাহলে বড় প্রশ্নতে কোনো সমস্যাই হবে না। তো এখানে যখন একটি ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব কাছাকাছি আসে, মানে কি, যখন একটি ক্যাটায়ন অ্যানায়নের খুব কাছাকাছি আসে, তখন ক্যাটায়নের কার্যকর ধনাত্মক আধান অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। মানে কে আকর্ষণ করে? এই ক্যাটায়ন কিন্তু কি অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। জাস্ট এটুকুই মনে রাখতে হবে, যে এই কে আকর্ষণ করে? ক্যাটায়নের কার্যকর ধনাত্মক ইলেকট্রন অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। অ্যানায়নের ফলে অ্যানায়নের
ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয়। ধরো এটা হচ্ছে অ্যানায়ন এবং এটা হচ্ছে কি ক্যাটায়ন। তো এই অ্যানায়নের এই যে হচ্ছে ধনাত্মক 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 বলছে না, দেখো অ্যানায়নের ক্যাটায়নের কার্যকর ধনাত্মক আধান, এটা হচ্ছে ক্যাটায়নের কার্যকর ধনাত্মক আধান কি করছে, অ্যানায়নের ইলেকট্রন মেঘকে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে কি করছে, আকর্ষণ করছে বা টানছে। এই আকর্ষণ করার ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে এই অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে আংশিকভাবে স্থানান্তরিত হচ্ছে বা স্থানান্তরিত হয়। ফলে ক্যাটায়ন বা তুমি লিখতে পারো ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের এ স্থানান্তরকে। এখন এই স্থানান্তরকে কি বলা হয়, পোলারায়ন বলা হয়। এটা একটা বড় প্রশ্ন আছে, বড় প্রশ্ন সুন্দর করে আমি হচ্ছে একদম ছবি দিয়ে বুঝাইছি, ওইটা আমি দেখাবো, সমস্যা নাই। তো ওই প্রশ্নটা যে আরো বিস্তারিত ব্যাখ্যা করব। এখানে তোমরা হচ্ছে এইভাবে জাস্ট হচ্ছে একটু মনে রাখবে যে কে কাকে আকর্ষণ করতেছে, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করতেছে, জাস্ট একটু এই 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 আকর্ষণ করার ফলে যে আংশিক স্থানান্তরিত হয় সেটাই হচ্ছে পোলারায়ন, এইটুকুই। তারপর হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে, কোন পরমাণু কোন পরমাণুর যোজ্যতা স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয় কি, কোন পরমাণুর যোজ্যতা স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট সমসংখ্যক ভালো করে মনে রাখতে হবে, সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। মানে হাইব্রিডাইজেশন কি, একটা নতুন অরবিটাল তৈরি হবে, সেটা কি সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট। এখানে কয়েকটা একাধিক ভিন্ন অরবিটাল সেখানে যুক্ত হবে, আর এখানে কিছু না। তাহলে এখানে কি, কোন পরমাণুর যোজ্যতা স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট সমসংখ্যক সমসংখ্যক বা এখানে তুমি যদি একটু এদিক করে দাও যে সমসংখ্যক সমশক্তির সমসক, এখানে মাঝে মাঝে এই সমস্যাটা এখানেই হয় যে কি হবে, প্রথমে হবে সমশক্তি, তারপর হবে সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। জাস্ট এইটুকুই যে দুইবার করে মনে রাখতে হবে, দুই তিনবার করে পড়লেই হবে। তারপর ৩ নাম্বার হচ্ছে কি, অনুকরণ কাকে বলে, অনুকরণ কাকে বলে কি, এখানে বেনজিনের মতো অনেকগুলো যৌগ আছে, কি আছে, বেনজিনের মতো অনেকগুলো যৌগ আছে যাদের একাধিক আণবিক কাঠামো আছে, কিন্তু এই কাঠামোগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন কিন্তু কি এই কাঠামোগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন বা বন্ধনের স্থানিক পার্থক্য থাকে। এসব যৌগের কাঠামোগুলো কোনটি এককভাবে যৌগটির সমস্ত ধর্ম প্রকাশ করতে পারে না। তাহলে দেখো বেনজিনের মতো অনেকগুলো যৌগ আছে যাদের একাধিক আণবিক কাঠামো আছে, কিন্তু এই কাঠামোগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন বা বন্ধনের স্থানিক পার্থক্য আছে, কি থাকে, ইলেকট্রনের, এই যে ইলেকট্রনের স্থানিক পার্থক্য। বন্ধনের তুমি যদি মনে রাখতে না পারো মনে রাখবা না, সমস্যা নাই, কিন্তু আমার একটা সাজেস্ট যেটা, সেটা হচ্ছে তোমরা দুইটাই পড়বে, কারণ পরীক্ষাতে দেখা গেল যে ইলেকট্রনের মনে না থাকলেও বন্ধনের মনে থাকলো, তখন তুমি লিখতে পারবে। অথবা একটা পড়ে গেলে যদি মনে না থাকে সেই বিষয়ে একটা, আর যদি বলো যে কনফার্ম করে হ্যাঁ আমার মনে থাকবেই, তাহলে একটা করে পড়ো, সমস্যা নাই। তো সেক্ষেত্রে দেখো তাহলে কি, বেনজিনের মতো অনেকগুলো যৌগ আছে যাদের একাধিক আণবিক কাঠামো আছে, কিন্তু এই কাঠামোগুলোর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন বা বন্ধনের স্থানিক পার্থক্য থাকে। এইসব যৌগের কাঠামোগুলোর এইসব যৌগের কাঠামোগুলো কোনোটি এককভাবে যৌগটির সমস্ত ধর্ম প্রকাশ করতে পারে না, কিন্তু কাঠামোগুলো মিশ্রণের ফলে শুধুমাত্র যৌগটির প্রকৃত ধর্ম সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে কি কাঠামোগুলোর মিশ্রণের ফলেই কি হয়, যৌগটির সঠিক ধর্ম পাওয়া যায়, আর কিন্তু কিছু নাই। তো এইটা এইটা বিষয় হচ্ছে এইটুকুই বলছে। তারপর দ্রাব্যতার গুণফল বলতে কি বুঝো, দ্রাব্যতার গুণফল বলতে কি বুঝো, কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান, কিসে, সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন ও অ্যানায়নের
গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। এইখানে জাস্ট হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণে, জাস্ট এটুকুই, কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন ও অ্যানায়নের গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। তারপর হচ্ছে 5 নাম্বার আসো, বন্ধন ক্রম কি? বন্ধন ক্রম হচ্ছে কোন অণু বা আয়নের বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা কি? বন্ধন ক্রম কোন অণু বা আয়নের বন্ধনী, মানে কি বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যার পার্থক্যকে 2 দ্বারা ভাগ করলে, কয় দ্বারা? শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে বন্ধন ক্রম বলে। তাহলে এখানে কি, যে কোন অণু বা আয়নের বন্ধনী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং বন্ধন বিরোধী, এখন বন্ধনী আণবিক আর একটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অরবিটাল, মানে একটা শুধুমাত্র হবে আর একটা বিরোধী যোগ করে দিলে ইলেকট্রন সংখ্যার পার্থক্যকে 2 দ্বারা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে বন্ধন ক্রম বলে। খুবই সিম্পল একটা বিষয়। তারপরে আসো বন্ধন শক্তি কি? বন্ধন শক্তি কি? তাহলে কোন যৌগের অণুতে দুটি পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বলে। মানে মনে করো যে কোন একটা দুইটা যৌগ আছে, সেই যৌগের মধ্যে একটা বন্ধন আছে, এই বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? তাকেই হচ্ছে বন্ধন শক্তি বলে। ধরো এখানে সুন্দরভাবে একটা বন্ধন দেওয়া আছে, এই বন্ধনে তুমি ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাই হচ্ছে তার বন্ধন শক্তি। জাস্ট এটুকুই। তারপরে কি আছে দেখো, রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন সেই ছোটবেলা ক্লাস 9, 10, 11, 12 এখান থেকে পড়ে আসছো। তো এখানে রাসায়নিক বন্ধন হলো এক প্রকার আকর্ষণ বল। কি? রাসায়নিক বন্ধন হলো এক প্রকার আকর্ষণ বল যা কোনো অণুতে পরমাণুগুলোকে একই সাথে আবদ্ধ রাখে। অর্থাৎ এই যে এইটা যদি তুমি না দাও কোনো সমস্যা নাই, তারপর দিলে অনেক ভালো। অর্থাৎ যে শক্তি বা বল দ্বারা অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমি হচ্ছে ক বিভাগকে কেন আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বলছি, এটা হয়তো আগের অনেক ভিডিওতেও বলছি, বা এর আগের ক্লাসগুলোতেও বলছি, কেননা ক বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি তুমি 10-এর মধ্যে 10ই পাও বা 9 পাও, তখন হচ্ছে স্যারের এক্সট্রা তোমরা হচ্ছে একটা নজরে থাকবা যে হ্যাঁ, যে এখানে ক বিভাগে বাচ্চাটা 9 পাইছে বা 10 পাইছে, তার মানে অবশ্যই সে ভালো কিছুই লিখছে। তো এইটা একটা বিষয়, এবং স্যার প্রথমেই হচ্ছে একটা পজিটিভ ধারণা থাকে সেই স্টুডেন্টের উপরে। তো সেক্ষেত্রে আমি ক বিভাগকে অনেক জোর দিয়েই হচ্ছে তোমাদের হ্যান্ড নোটটা রেডি করছি। তো সেক্ষেত্রে দেখো আরেকবার একটু যদি বলি, রাসায়নিক বন্ধন হলো এক প্রকার আকর্ষণ বল যা কোনো অণু বা পরমাণুগুলোকে একই সাথে আবদ্ধ রাখে। অর্থাৎ যে শক্তি বা বল দ্বারা অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো এইটা হচ্ছে একটু লিখবা এই পুরোটাই লিখবা, বা একটু না লিখলেও হবে, একবারে যদি মনে না থাকে তখন এটা লিখবে। তারপর হচ্ছে এই যে এখানে একটু আসি, এই বন্ধনটা কোন কোন ধরনের বন্ধনে বিদ্যমান? হ্যাঁ, এটা কোন কোন ধরনের? হয়তোবা এখানে একটি আয়নিক বন্ধন, একটি আয়নিক, একটি সন্নিবেশ, তিনটি সমযোজী বন্ধন বিদ্যমান। তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি এটা? অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি কি বন্ধন এখানে আছে? একটি আয়নিক, একটি সন্নিবেশ, তিনটি সমযোজী বন্ধন এখানে আছে। এটা কিভাবে আছে এটা একদিন আমি দেখায় দিব, সমস্যা নাই। আর এই ক বিভাগের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমি এখন একটু শুনবো। ক বিভাগে কোনো সমস্যা আছে? দেখো তো, একটু দেখো। জি না স্যার, সমস্যা নাই। আমরা কি শুধু খ ক বিভাগ আর কি জানি এখানে পড়তে চাইছি? তা তো আমার রুটিনটা কই?
পার্থক্য সমযোজী বন্ধন, আমরা হচ্ছে পার্থক্য পড়তে চাইছি এবং হচ্ছে সমযোজী বন্ধন, মানে মোটামুটি অনেক দূর আমরা পড়তে চাইছি সেইটা বিষয় দেখি। তো এখানে হচ্ছে খ ও গ বিভাগ, খ ও গ বিভাগের এখানে দেখো তোমরা হচ্ছে প্রথমে যেটা পার্থক্য, পার্থক্য তোমাদের একটা শিওর ভাবে বলি যে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা হচ্ছে খ বিভাগে 2টা পার্থক্য পেতে পারো, এবং যদি আরো যদি ভালো থাকে তাহলে তোমরা 3টা পার্থক্য পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি তুমি খ বিভাগে 3টা পার্থক্য বা 2টা পার্থক্য পাও তাহলে 2টা পার্থক্যই লিখবে। আমার কথা ক্লিয়ারলি একদম বলি যে যদি তুমি 2টা পার্থক্য পাও তাহলে তোমার ওখানে 4 8 মার্ক। যদি ভাগ্যক্রমে 3টা পার্থক্য আসে 3টাই লিখবে, তাহলে তোমার ওখানে পার্থক্যের মধ্যে না মার্ক কাটার কোনো রকমের কোনো মানে সুযোগ থাকে না, মানে একদম যেটা হবে সেটা তো দিতেই হবে স্যারদের। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে পার্থক্য একদম পড়ে রাখবে, যে কমপক্ষে একটা পার্থক্য তো কমন আসবেই, একেবারে কনফার্ম। তারপর যদি 2টা আসে তাও ভালো, অথবা যদি 3টা আসে তো যেই কয়েকটা পার্থক্য আসবে সেই কয়েকটা পার্থক্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ পার্থক্যের মধ্যে মার্ক কাটতে খুব কম পারে স্যারেরা। তো সেক্ষেত্রে দেখো নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়াস ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য বা তুলনা করো, এইভাবে পরীক্ষাতে যদি আসে তো আমরা হচ্ছে কিভাবে উত্তর করব, উত্তর লিখে লিখবো নিউক্লিয়াস ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে নিচে পার্থক্য বা তুলনা যেটা থাকবে সেটা করা হলো। তো এখানে হচ্ছে নিউক্লিয়াস ফিশন, প্রথমে ফিশন তারপর হচ্ছে ফিউশন। দেখো ফিশনে আসি, ভারী নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। কি হয়? ভারী নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, সেটা কোথায়? ফিশনে। আর ফিউশনে কি হয়? দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। এখানে ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা, এখানে 2টি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। জাস্ট এটুকুই। তারপর শিকল বিক্রিয়া ঘটে না। কোথায়? ফিশনে শিকল বিক্রিয়া ঘটে না, আর হচ্ছে ফিউশনে শিকল বিক্রিয়া ঘটে। তারপর 3 নাম্বার, এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। কি বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়? ফিউশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা, ফিশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় এবং ফিউশন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না। তারপর এরূপ বিক্রিয়ায় উৎপাদ তেজস্ক্রিয় হয়। কি? এরূপ বিক্রিয়ায় উৎপাদ তেজস্ক্রিয় হয়, ফিশন বিক্রিয়ায় উৎপাদ তেজস্ক্রিয় হয় এবং ফিউশন বিক্রিয়ায় উৎপাদ তেজস্ক্রিয় হয় না। এখানে একটা কথা বলে দেই, দেখো আমি এখানে তো হচ্ছে 1 2 করে দিছি, আমি শেষের দিকে অবশ্য অধ্যায়গুলোতে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি, সেখানে একটু বলি। তোমরা এখানে যদি এখানে 2 3 4 5 এগুলো তো থাকবে প্রশ্নের মধ্যে, তোমরা হচ্ছে এই পার্থক্য লিখতে গেলে তখন তোমরা হচ্ছে রোমান সংখ্যা ব্যবহার করবে। হ্যাঁ, 1 2 এরকম করে রোমান সংখ্যা ব্যবহার করবে, অথবা ক খ দিয়ে ব্যবহার করবে, কারণ এখানে তো 1 2 3 আছেই, আর এখানে 1 2 3 না দেওয়াই সব থেকে বেটার। একটা ভালো স্টুডেন্টের খাতাটা যেন স্যার দেখে তার সম্পর্কে পজিটিভ ধারণা আসে যে হ্যাঁ স্টুডেন্টটা অবশ্য ভালো। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে কখনোই 1 2 3 এগুলা দিবা না। এখানে রোমান সংখ্যা দিবে 1 2 3, হ্যাঁ? অথবা ক, খ, গ এগুলা দিবা। ঠিক আছে? তো তারপর হচ্ছে কোথায়? এই বিক্রিয়ার নিউক্লীয় বর্জ্য পরিত্যক্ত হয়। কি? এই বিক্রিয়ায় নিউক্লিয়ার বর্জ্য পরিত্যক্ত হয়, এই বিক্রিয়ায় পরিত্যক্ত হয় না। মানে এই একপাশেরগুলো তুমি যদি পড়ো 1 থেকে 5, তাহলে তোমার এপাশে শুধু না, 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 এপাশে ঘটে, এপাশে ঘটে না, এপাশে ঘটে। মানে এক পাশের গুলো বললে আরেক পাশের গুলো হয়ে যাচ্ছে। তারপর 6 নাম্বারটাতে শুধু আসি, কক্ষ তাপমাত্রা নিউটন দ্বারা ঘটে এবং কক্ষ তাপমাত্রা নিউটন দ্বারা ঘটে না। তো এইগুলাতে তোমরা একটু মাথায় রাখবে, এক পাশের গুলা হলে আরেক পাশের গুলা আর পড়া লাগতেছে না। এগুলো মুখস্থ করে তারপর নিজেরাই খাতাতে না দেখে লেখার চেষ্টা করবে। তারপর আসো 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সিগমা বন্ধন। পার্থক্যতে তেমন কিছু নাই। জাস্ট তারপর যেটুকু দেখি বলে দিচ্ছি। সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য লিখো বা তুলনা করো। যদি এরকম থাকে সেম ওই একইভাবে উত্তর লিখে লিখবে যে সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য নিচে লেখা হলো। তো এখানে সিগমা তারপর পাই দিবে, দেওয়ার পর যে 1 নাম্বার সিগমা বন্ধনের সংজ্ঞা যেটা, যে সমযোজী বন্ধন দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি আবর্তনের ফলে সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। আবার যে সমযোজী বন্ধন দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর পাশাপাশি আবর্তনের ফলে সৃষ্টি হয়
তাকে সিগমা বন্ধন বলে। তো সিগমা বন্ধন পাই বন্ধনের সংজ্ঞা অনেক আগে থেকেই তোমরা পড়তেছো। এখানে কি একটা হচ্ছে মুখোমুখি আর একটা হচ্ছে পাশাপাশি, অথবা এরকম করে বলতে পারো একটা হচ্ছে সামনাসামনি, একটা হচ্ছে পাশাপাশি। হ্যাঁ, এইটা হচ্ছে, তাহলে মুখোমুখি কোনটা থাকে সেটা সিগমা, অথবা সামনাসামনি যে আবর্তন হয় সেটা হচ্ছে সিগমা, এবং হচ্ছে পাশাপাশি যেটা আবর্তন হয় এইটা হচ্ছে পাই। এই বিষয়টা জাস্ট মনে রাখলেই এখান থেকে তোমরা সংজ্ঞাটা পাবে। আবার সিগমা বন্ধনে কি, সিগমা বন্ধন মুখোমুখি বলে খুবই শক্তিশালী হয়। কি হয়? সিগমা বন্ধন খুবই শক্তিশালী হয়। আবার পাই বন্ধন অধিক্রমণ পাশাপাশি বলে এটি সিগমা অপেক্ষায় দুর্বল। এটা কি সিগমা অপেক্ষায় দুর্বল, তাহলে এটা শক্তিশালী, এটা শক্তিশালী হয় না, মানে সিগমা অপেক্ষায় দুর্বল। তারপরে কি 3 নম্বর বলছে এ বন্ধনের অধিক্রমণ একটি অঞ্চলে সীমাবদ্ধ। দেখো বানান এখানে ঠিক করে নিতে হবে। তো এ বন্ধনের অধিক্রমণ একটি কি নির্দিষ্ট একটি অঞ্চলে সীমাবদ্ধ, আর এ বন্ধনের অধিক্রমণ উপর নিচে সীমাবদ্ধ, মানে এটা উপরে নিচে এরকম চারের মতো হবে, আর এটা হচ্ছে এরকম পাশাপাশি হবে। এই তারপর কি আছে দেখো, অরবিটাল অধিক্রমণে সবসময় সিগমা বন্ধন তৈরি হয়। অরবিটাল অধিক্রমণে সবসময় কি হয়? সিগমা বন্ধন তৈরি হয়। আবার অরবিটাল অধিক্রমে সবসময় পাই বন্ধন তৈরি হয় না। মানে এই সিগমা বন্ধন অরবিটাল অধিক্রমণে সবসময় হচ্ছে সিগমা বন্ধনই হবে, কিন্তু পাই বন্ধনে অধিক্রমণের সময় সবসময় পাই বন্ধন তৈরি হবে না। তারপর এই বন্ধন প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দেয়। মানে সিগমা বন্ধন কি করে? সিগমা বন্ধন হচ্ছে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দেয়, আর পাই বন্ধন হচ্ছে জুট বিক্রিয়া দেয়। জাস্ট এইটুকুই। বন্ধন অরবিটাল অক্ষীয় প্রতিসাম্য হয়। কি হয়? বন্ধন অরবিটাল অক্ষীয় প্রতিসাম্য হয়, এবং বন্ধন অরবিটাল অক্ষীয় প্রতিসাম্য হয় না। দেখো যে এই পার্থক্যগুলো কিন্তু খুবই সোজা এবং খুব সহজভাবেই উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তারপর আসি 3 নাম্বারে। 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে যদি বলি তাহলে 3 নাম্বার বলছে নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এখানে যে রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য, 4টি পার্থক্য, এখানে 4টি পার্থক্যর কথা উল্লেখ করে যদি বলে তাহলে 4টিই দিবে। হ্যাঁ, আর যদি পার্থক্যর কথা শুধুমাত্র বলে যে পার্থক্য লেখো বা তুলনা লেখো, তাহলে অবশ্যই 4টির বেশি লিখবে। যেহেতু 4টি লিখলে সচরাচর 4 মার্কই দেয়, তোমরা হচ্ছে 5টি লিখবে অথবা 6টি লিখবে। যত সম্ভব 5টির কম লিখবেই না, 6টি লিখবে। ঠিক আছে, 6টি লিখলে আমার যত সম্ভব 4-এর মধ্যে 4 দিতে স্যার বাধ্য। আবার 4টি যখন বলা থাকবে শুধু 4টি লিখবে। সচরাচর 5টি লিখে রাখবে যদি মনে না থাকে। তো এখানে দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় মৌলের নিউক্লিয়াস অংশগ্রহণকারী। কি? এই নিউক্লিয়ার বিক্রিয়াতে নিউক্লিয়াস মৌলের কি অংশগ্রহণ করে? নিউক্লিয়াস অংশগ্রহণ করে। এবং রাসায়নিক বিক্রিয়ায় মৌলের ইলেকট্রন সমূহ অংশগ্রহণ করে। এখানে কি নিউক্লিয়াস, এখানে হচ্ছে ইলেকট্রন সমূহ। আর নিউক্লিয়ার বিক্রিয়ায় নতুন মৌল গঠন হয়, এবং রাসায়নিক বিক্রিয়ায় নতুন মৌল কোনো গঠন হয় না। এ বিক্রিয়ায় মানে নিউক্লিয়ার বিক্রিয়ায় বিপুল পরিমাণ তাপের উদ্ভব ঘটে। তাপের উদ্ভব ঘটে, এতে তাপের উদ্ভব ঘটে অতি নগণ্য। বলছে রাসায়নিক বিক্রিয়ায় অতি নগণ্য পরিমাণে তাপের উদ্ভব ঘটে। তারপর 4 নাম্বার আসে তাপ বা চাপে বিক্রিয়া প্রভাবান্বিত হয় না, মানে প্রভাবান্বিত হয় না। এটাতে যতই চাপ দাও বা যতই তাপ প্রয়োগ করো কেন, বিক্রিয়ার কোনো পরিবর্তন হয় না, এরকম কথা। আর এরূপ বিক্রিয়ায় তাপ ও চাপ দ্বারা সংগঠিত হয়, মানে চাপ দিলে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে, এবং হচ্ছে তাপ দিলেও হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে, সেটা রাসায়নিক বিক্রিয়া হবে। তারপর হচ্ছে 5 নাম্বার, এই বিক্রিয়ায় ভরের বিনাশ ঘটে। কি? নিউক্লিয়ার বিক্রিয়ায় ভরের বিনাশ ঘটে, বিনাশ ঘটে। এবং তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন না, মানে পরিমাপ যদি এখানে যদি 100 কেজি থাকে তাহলে এটা 100 কেজি থাকবে, এবং এখানে যদি 100 কেজি থাকে তাহলে সেটা কমে যাবে, ক্রমান্বয়ে কমে যাবে, মানে একদম বিনাশ নাই হয়ে যাবে সেটা, সেটা বলছে। তো এখানে কোনো পরিবর্তন হয় না। জাস্ট এইটুকুই, শুধুমাত্র একটু টেকনিক খাটায় পড়তে হবে, আর কিন্তু কিছুই না, এখানে আর কিছুই না। জাস্ট হচ্ছে এপাশে গুলা মুখস্থ করলে এপাশে গুলা মুখস্থ করা লাগবে না। এই
আর এটা লিখতে হবে, পড়ে লিখতে হবে, কয়েকবার করে লিখলেই দেখবে যে একদম তোমার এটা আয়ত্তে চলে আসছে। তারপরে আমরা বলছি সমযোজী বন্ধন পর্যন্ত আমরা আজকে পড়ব। আজকে আমরা পড়ব সমযোজী বন্ধন পর্যন্ত। তো সেক্ষেত্রে এসে দেখো, সাধারণ তাপমাত্রায় কি পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস? ব্যাখ্যা করো। পার্থক্যগুলোতে তো সাধারণত কোনো সমস্যা না থাকারই কথা। যদি সমস্যা থাকে সেটা আমি পরে আবার দেখাবো। হ্যাঁ, আবার এখন প্রশ্ন করতে বলবো নি, তখন তোমরা বলো। তো সেক্ষেত্রে দেখো, আমরা এখন আসি সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস। ব্যাখ্যা করো। এখানে সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস, কারণ পানির অণুতে হাইড্রোজেনের সাথে যুক্ত পানির অণু হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণু সমূহের মধ্যে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা, মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষায় বেশি। এখন তড়িৎ ঋণাত্মকতা কি সেই বিষয়ে আমরা পরে অবশ্যই জানবো। তারপর অনুস্থ পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষায় বেশি। কি? অনুস্থ পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষায় বেশি। অনুস্থ পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে ওই অণু ওই অণু অধিক মেরুকরণ হয়, মানে ওই অণুর অধিক মেরুকরণ হয়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে, মানে এই হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যে পরমাণুটি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে হাইড্রোজেন বন্ধনের শক্তিও বৃদ্ধি পায়। তো এখানে হাইড্রোজেনের সাথে কে? পানির তো তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, সেটা বলছে। অক্সিজেন, সেটা বলছে। তাই সাধারণ অবস্থায় পানি একটি তরল পদার্থ। কি? সাধারণ অবস্থায় পানি একটি তরল পদার্থ। এখানে আরেকটু ভালো করে বুঝাই, একটু ডাউট আছে এখনো। সেটা দেখো, সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস, কারণ পানির পানির অণু হাইড্রোজেনের সাথে যুক্ত। পানির অণু কি? হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণু সমূহের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। অনুস্থ পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষায় বেশি থাকে। এই দুইটা লাইন কিন্তু এখানে শুধুমাত্র পড়তে হবে, যে অনুস্থ পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষায় বেশি থাকে। অনুস্থ পরমাণু সমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে ওই অণু অধিক মেরুকরণ হয়, মানে ওই অণু কি হবে? অধিক মেরুকরণ হবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে হাইড্রোজেন বন্ধনের শক্তিও বৃদ্ধি পায়। তাই সাধারণ অবস্থায় পানি একটি তরল পদার্থ। জাস্ট এটুকুই, যে তাই সাধারণ অবস্থায় পানি একটি তরল পদার্থ। তারপরে দেখো হাইড্রোজেন সালফাইড যৌগের অণুসমূহ পলিমার অণু। কি? পলিমার অণু বা সংযোজিত অণু গঠন করে না। পলিমার অণু বা সংযোজিত অণু গঠন করে না, এবং উক্ত অণু দুটিতে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত। দেখো, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত, মানে কোনো হাইড্রোজেন বন্ধন নেই। তো সেক্ষেত্রে সালফারের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের তুলনায় অনেক কম হয়। মানে অক্সিজেনের তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা, কিন্তু সালফারের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের তুলনায় অনেক কম হয়। কি? হাইড্রোজেন সালফাইড অণুসমূহে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত। মানে এই হাইড্রোজেন সালফাইডে অণুসমূহে হাইড্রোজেন বন্ধন কি? অনুপস্থিত। তাই এটি গ্যাসীয় পদার্থ। তাই হাইড্রোজেন সালফাইড কি? গ্যাসীয় পদার্থ। হ্যাঁ, তো এখানে দেখো যে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় পদার্থ। আর এখানে কোনো সমস্যা আছে নাকি? এটা আরেকবার বুঝাবো নাকি? এই যে পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড তরল কিনা, এটা একটু দেখো যে আরেকবার বুঝান লাগবে কিনা। হয়তো বা অনেকদিন, মানে কি বলি, যে সত্যি কথা বলতে, যে
অনেকদিন পর যদি কেমিস্ট্রি নিয়ে বসো তাহলে একটু কয়েকবার ওইটা বিষয়ে প্র্যাকটিস করতে হবে, তারপর তোমার হচ্ছে মাথায় ঢুকে, যেহেতু হচ্ছে জাম লেগে আছে এই কারণে এটা পারলে হচ্ছে রেকর্ড ক্লাসও তোমরা করে নিবে 2-3 বার করে, তখন দেখবে যে আর কোনো সমস্যা নাই। তো দেখি যে হচ্ছে এই 4 নাম্বার প্রশ্নের মধ্যে কোনো সমস্যা আছে নাকি বলো, থাকলে বলো, যদি আবার বুঝাইতে হয় তাহলে বুঝাই। সমস্যা নাই স্যার। সমস্যা না থাকলেই ভালো। তারপর হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন করে আমরা শেষ করব। আমরা হচ্ছে সমযোজী বন্ধন করে পরের পরের ক্লাসটা হবে হচ্ছে ফাজানের নিয়ম। তো ফাজানের নীতিটাতে আমরা পরে, তো সমযোজী বন্ধন আজকে সব শেষ করে দিতে হবে। এই কয়েকদিনে একটু কষ্ট করে পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষা এই মাসে সম্ভবত রুটিন প্রকাশ না হলেও সামনের মাসে রুটিন প্রকাশ হবে, কনফার্ম থাকো। তার পাশে সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন গঠনের শর্ত সমূহ লিখো। এখানে সমযোজী বন্ধন সংজ্ঞাটা হচ্ছে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় শেয়ারের মাধ্যমে, এটা খুবই সহজ, দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় শেয়ারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে কি দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় জোড় এক জোড় ইলেকট্রন কমপক্ষে ইলেকট্রন জোড় শেয়ারের মাধ্যমে যেই বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। তারপরে সমযোজী বন্ধন গঠনের শর্ত সমূহ হলো, এটা দিয়ে লিখবে হচ্ছে 1 নাম্বার, যে এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু কি দিতে হবে, এগুলোর জন্য ওমান সংখ্যা দিতে হবে। তো অণুর উপাদান পরমাণু সমূহের আয়নীকরণ শক্তি, অণুর উপাদান পরমাণু সমূহের আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতার যে কোনোটির মান সমান হতে হবে। এখানে কিসের কিসের মান সমান হতে হবে? আয়নীকরণ অথবা ইলেকট্রন আসক্তি অথবা তড়িৎ ঋণাত্মকতার যে কোনো একটি কি হতে হবে? সমান হতে হবে। তারপর আয়নীকরণ শক্তির মান উচ্চ থাকতে হবে যাতে ক্যাটায়ন সৃষ্টি সম্ভব না হয়। ক্যাটায়ন যতটা সম্ভব ছোট আকারের কিন্তু অ্যানায়ন 0.6 আকারের হতে হবে। পরমাণু দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 1.8 এর নিচে হতে হবে। 1.8 এর নিচে হতে হবে বা থাকতে হবে। তারপর বেশি সংখ্যক তড়িৎ ধনাত্মক বা তড়িৎ ঋণাত্মক চার্জ থাকতে হবে। তারপর সংযোগকারী মানে কি? সংযোগকারী মৌলসমূহ ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখায় না। মানে যেই মৌলগুলো তুমি সংযোগ করবে, সমযোজী বন্ধন দুইটা এক জায়গায় করবে, সেগুলো কি ইলেকট্রন ত্যাগের কোনো প্রবণতা দেখায় না এবং সংযোগকারী মৌলসমূহ সাধারণত অপধাতু হয়ে থাকে। এখানে কি ইলেকট্রন ত্যাগের প্রবণতা আর এখানে হচ্ছে অপধাতু। তারপর কি বেশি সংখ্যক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকতে হবে, এখানে 1.8 এর নিচে, এখানে 0.6 এর নিচে। আর আয়নীকরণ শক্তি উচ্চ থাকতে হবে যেন ক্যাটায়ন সৃষ্টি না হয়। আর তো এগুলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। মানে 1 নাম্বারটা তুমি যদি মুখস্থ করো, এই কষ্ট করে এই 3টা সহ যদি মুখস্থ করো তাহলে তোমার এদিকে 80% পড়া হয়ে গেল। মানে গঠনের শর্ত সমূহ তোমার হচ্ছে 80% পড়া হয়ে গেল, কারণ পরবর্তীতে আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে। এর মধ্যে এইভাবে হচ্ছে তোমরা পড়লেই একদম সহজ ভাবে হবে। দেখো প্রথমে এখানে কি আছে? আয়নীকরণ শক্তি, প্রথমেরটাতে পরেরটাতে আছে আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তির কথা বলছে, তারপর ক্যাটায়ন দেখো অ্যানায়নের এখানে, তারপর তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, তারপরে দেখো ইলেকট্রনের কথা আছে। তো আসলে যদি যেভাবে আমি আসলে সিরিয়াল করে দিছি অনেক সহজ হবে যদি তোমরা পড়ো, মন থেকে পড়তে হবে, কষ্ট করে হলেও পড়তে হবে। তারপর আসি 6 নাম্বার, এখানে কিছু নাই, এভাবে পড়তে হবে। 6 নাম্বার দেখো, 6 নাম্বার হচ্ছে সমযোজী বন্ধনের যোজনী, সমযোজী বন্ধনের যোজনী বন্ধন তত্ত্ব আলোচনা করো। মানে যোজনী বন্ধন তত্ত্ব আলোচনা করতে হবে কার? সমযোজী বন্ধনের। তো দেখো আলোচনা বা বিবৃত করো এটা। তো সমযোজী বন্ধনের যোজনী তত্ত্ব, যোজনী বন্ধন তত্ত্ব আলোচনা ও বিবৃত করো, যেটাই আসুক না কেন, যদি আলোচনা আসে আলোচনা, বিবৃত করা হলো বা বিবৃত আসলে বিবৃত, যেটা আসবে সেটাই দিবে। তো
তো 1 নাম্বার, কোন পরমাণুর বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা, কোন পরমাণুর বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা মৌলের যোজনী নির্দেশ করে। কি করে? বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে মৌলের যোজনী নির্দেশ করে। যেমন হাইড্রোজেনের 1s1, কোন পরমাণুর বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হয়। কি হয়? সমযোজী যৌগ গঠিত হয় কিভাবে? বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এবং কোন পরমাণুর বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা তার বা অথবা সেই মৌলের যোজনী নির্দেশ করে। জাস্ট এইটুকুই মনে রাখতে হবে 1 নাম্বারে। তারপর 2 নাম্বারে, এই ইলেকট্রন যুগল শেয়ারের সৃষ্টি কি? এই ইলেকট্রন যুগল শেয়ারের সৃষ্টির জন্য শেয়ারকৃত ইলেকট্রন যে অরবিটালে থাকে তারা পরস্পর অধিক্রমণ করে, যাতে দুটি নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ঘনত্ব মানে ইলেকট্রনের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র তৈরি হয়। একে আণবিক অরবিটাল বলে। এইটা কষ্ট করে মুখস্থ করতে হয়, মানে এইটা একটু মানে ডিফিকাল্ট এখানে। তো দেখো, আরেকবার যদি আমি বলি, এই ইলেকট্রন যুগল মানে কোন ইলেকট্রন যুগল? যে ইলেকট্রন যুগল দুইটা, একটা ইলেকট্রন যুগল মানে এক জোড়া ইলেকট্রনই তো শেয়ার করে তোমার কি হবে? সমযোজী বন্ধন হবে, সেটা সংজ্ঞাতে পড়ছো। এখানে বলছি কি, এই ইলেকট্রন যুগল শেয়ারের সৃষ্টির জন্য, মানে এই ইলেকট্রন যুগল শেয়ারের সৃষ্টির জন্য শেয়ারকৃত ইলেকট্রন যে অরবিটালে থাকে তারা পরস্পর অধিক্রমণ করে, মানে তারা পরস্পর অধিক্রমণ করে, যাতে যাতে দুটি নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রনের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র, মানে ইলেকট্রনের সাধারণ ঘনত্ব বিশিষ্ট একটি ক্ষেত্র উৎপন্ন হয় বা তৈরি হয়। তো একে আণবিক অরবিটাল বলে। তো আণবিক অরবিটালেরটা হচ্ছে এইভাবে মুখস্থ করতে হবে। তারপর 3 নাম্বার, পারমাণবিক অরবিটালে যে পরিমাণ শক্তি থাকে, কি? পারমাণবিক অরবিটালে যে পরিমাণ শক্তি থাকে তার চেয়ে গঠিত আণবিক অরবিটালে শক্তি যদি কম হয়, তাহলেই স্থিতিশীল বন্ধন সৃষ্টি হয়। তাহলে কি হবে? এখানে স্থিতিশীল বন্ধন কিভাবে সৃষ্টি হয়? একটি পারমাণবিক অরবিটালে যে পরিমাণ শক্তি থাকে তার চেয়ে গঠিত আণবিক অরবিটালে শক্তি যদি কম হয়, যে নতুন একটা অরবিটালে গঠিত শক্তি যদি কম হয়, তাহলে স্থিতিশীল বন্ধন সৃষ্টি হয়। তারপর 4 নাম্বার, দুটি পারমাণবিক অরবিটালের অধিক্রমণ যত বেশি হয়, কি? দুটি পারমাণবিক অরবিটালের অধিক্রমণ যত বেশি হয়, বন্ধন তত দৃঢ় হয়, মানে বন্ধন তত শক্তিশালী হয়। দৃঢ় মানে শক্তিশালী হয়। অণুর গঠনের সময় পারমাণবিক অরবিটাল অণু গঠনের সময় পারমাণবিক অরবিটাল দ্বয়ের অধিক্রমণ দুই ভাবে হয়। অধিক্রমণ কয়ভাবে হয়? দুই ভাবে হয়। একটি হচ্ছে সিগমা, একটি হচ্ছে পাই। সেটা তোমরা জানো, সিগমা বন্ধন কিভাবে গঠিত হয়, পাই বন্ধন কিভাবে গঠিত হয়। তো সেক্ষেত্রে এই বিষয়গুলা মাথায় রেখে পড়বে। আর আমরা হচ্ছে তড়িৎযোজী যৌগ সমযোজী বৈশিষ্ট্যের কারণ, এটা আজকে পড়বো না, একবারে এতগুলা পড়বো না। কারণ হচ্ছে আজকে অনেকদিন পর প্রথম ক্লাস, হ্যাঁ, অনেকদিন পর প্রথম ক্লাস। এই ক্লাসে একবারেই হচ্ছে এতগুলা চাপ দিব না। তোমরা কালকে এটা হচ্ছে রেকর্ড ক্লাস পাবে, এবং যেহেতু যেটা হইলো সেইটা হচ্ছে আরেকবার পারলে আরেকবার রেকর্ড ক্লাস করে এটা হচ্ছে মুখস্থ করতে শুরু করে দিবে। এবং হ্যান্ড নোট তো তোমাদের কাছে আছে, কালকে আগামীকালকেই পাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তোমরা দেখে দেখে একদম সুন্দর করে পড়বে, যেন তোমরা এটা ভালো করে পড়তে পারো, সেই হচ্ছে কথা। আর এখানে কোনো সমস্যা আছে কিনা? যেতুগুলা হইলো, 10টা প্রায় বাজে। সমস্যা নাই স্যার এখন। হ্যাঁ, সমস্যা না থাকলে আমরা হচ্ছে আজকে শেষ করব, কারণ অলরেডি অনেক সময় হয়েছে। 10টা প্রায় বাজে, হ্যাঁ। আর এর পরের দিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একদম 9টার দিকে শুরু করার চেষ্টা করব, কারণ এখন দিন যাচ্ছে, মানে অনেক 10টা মানে অনেক রাত হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সবাই থাকবো, এটা হচ্ছে চিন্তা ভাবনা। আর আজকে দেখো, আজকে আর যাব না। আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই জানাবে, এবং রেকর্ড ক্লাসগুলো করো।
আর রেগুলার ক্লাস করলে ইনশাল্লাহ আমাদের যে রুটিন আছে এই রুটিনে অনেক দূর আমরা শেষ করতে পারবো, মানে পরীক্ষার অনেক আগে শেষ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা রিভাইজে চলে যাব। তো সেক্ষেত্রে যে কোনো সমস্যাই হোক না কেন রেগুলার ক্লাস তোমরা পাবে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে এই কারণে বা হঠাৎ করে কোনো সমস্যা হলেও তারপরেও ক্লাস পাবে ইনশাল্লাহ, ক্লাসে কোনো সমস্যা আর হবে না। তো আজকে এ পর্যন্তই থাক। আজকে আর আমরা বাড়াবো না। হ্যাঁ, তো আজকে আমরা শেষ করতে চাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, যে কোনো বিষয় নিয়ে। স্যার এখন কোনো কোশ্চেন নাই, আরেকবার পড়ে যখন বুঝতে পারবো না তখন জানাবো। হ্যাঁ, আরেকবার পড়ে যখন বুঝতে পাবা না, হ্যাঁ, তখন ওটা তুমি বলো নেক্সট ক্লাসে। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। স্যার।